আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছো তো সবাই? জি আলহামদুলিল্লাহ মিস, ওস্তাদরা ভালো আছে। আচ্ছা, ভালো। আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নমস্কার মিস। আসসালামু আলাইকুম মিস। নমস্কার মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মিস কেমন আছেন আপনি? মিস আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ কতটুকু হয়েছে? আমি কিন্তু তোমাদের যে 3 নাম্বার অ্যাসাইনমেন্ট সেটা কিন্তু মাত্র 28 জনের পেয়েছি। আমি জানি না বাকিরা কবে দিবা বা আদৌ করছো কিনা, আমি ঠিক বলতে পারতেছি না। ঠিক আছে, তোমাদের যে সার্ভিস হোল্ডার বা যারা ওই যে এলাকায় কাজকর্ম করে এদের নিয়ে যেই লেখাটা জমা করার কথা ছিল সেটা হচ্ছে পোস্টার প্রেজেন্টেশন, ওইটা তোমরা অনেকেই আসসালামু আলাইকুম মিস। করো নাই। ওয়ালাইকুম আসসালাম। এখন আমি যে 28 জন পেয়েছি, তো এখন আমাদের স্টুডেন্ট তো আর 28 জন না, 6 এর স্টুডেন্ট তো 28 জন না, তাহলে কেন এত কম আমি এটা বুঝতে পারতেছি না। সময় মতো তোমরা অ্যাসাইনমেন্ট দাও না কেন? মিস আমারটা পেয়েছেন? আর এটা তো লকডাউনের আগেই তোমাদের অ্যাসাইনমেন্টটা হয়ে যাওয়ার কথা। তোমাদের তো লকডাউনের কারণে তোমরা অনেকদিন সময় পাইছো, তাহলে অ্যাসাইনমেন্টটা কেন সব জমা পড়ে নাই? যারা যারা দিছো তাদেরটা তো আছে, কিন্তু যারা দেয় নাই এখন তাদেরটা পরে কবে পাওয়া যাবে বলতে পারতেছি না। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মেয়েরা, তোমাদের আমি বাসায় বলেছিলাম প্রিপোজিশনের লিস্ট তৈরি করতে, তোমরা করেছো বাসায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিপোজিশনের লিস্ট তৈরি করতে বলেছিলাম অর্থসহ। আমাকে এখন বলো প্রিপোজিশনগুলো কি কি আছে। তোমাদের থেকে একজন একটু বলো তো প্রিপোজিশন কি লিস্ট করেছো? নাকি করো নাই? বাসায় তো বলেছিলাম প্রিপোজিশনের লিস্ট তৈরি করতে। প্রিপোজিশনের লিস্ট বলতে কি, আমি তো মানে এমনি লিখেছিলাম, ইন অ্যাট অফ এভাবে লিখেছিলাম, কিন্তু এটা ঠিক বুঝতে পারিনি ম্যাম সেই দিন কি করতে বলেছিলেন। বাংলা অর্থ লিখতে বলেছি। ইনের অর্থ কি, ইন অর্থ কি, অ্যাট অর্থ কি, এগুলো। আর প্রিপোজিশনের লিস্ট বলতে এখন তোমরা যে কটা লিস্ট করেছো, আমি যে কটা দিয়েছি তার থেকে যদি আর একটু বেশি থাকে তাহলে সেখানে অ্যাড করবা। ঠিক আছে, প্রিপোজিশন তো এগুলোই। এখন দেখো ম্যাম একটা প্রশ্ন ছিল। কিন্তু হ্যাঁ? না বুঝলাম না। মিস একটা প্রশ্ন ছিল ম্যাম। কি? বলো। ইংলিশ পোস্টার পেপারে অ্যাসাইনমেন্টটাতে আমরা কি সাইন পেন দিয়ে লিখবো নাকি কলম দিয়ে লিখবো? সাইন পেন দিয়ে লিখবা। কলম দিয়ে লিখলে কি পোস্টার পেপারে কি ফুটবে? সাইন পেন দিয়ে লিখবা। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন তুলতে হবে? হ্যাঁ, প্রশ্ন তুলতে হবে? প্রশ্ন তুলবা কেন, শুধু তো উত্তরই লিখবা। তোমরা ঠিক সময়ে অ্যাসাইনমেন্ট জমা দিবা না? তোমাদের ওখানে অ্যাসাইনমেন্ট
হাতে কবে পাবো? তোমাদের অ্যাসাইনমেন্ট আদৌ ওগুলো তোমাদের মূল্যায়ন হবে কি না? তোমাদের তো পরে রেজাল্ট হবে না। যাদের অ্যাসাইনমেন্ট পাচ্ছি না তাদের রেজাল্টই হবে না, দেখবো বসে থাকবা ওগুলো নিয়ে। আচ্ছা দেখো একটু প্রিপোজিশনগুলো একটু দেখো। ইন আছে, অ্যাট আছে, অফ আছে, ফ্রম, বাই, টু, বিটুইন, অ্যামং, অন, আপ, অ্যাবভ, ওভার, ডাউন, আন্ডার, বিলো, about, with, after, before, of, through, across, পরে যাচ্ছি behind, out, inside, beside, তারপর হচ্ছে into, for, without। আচ্ছা এখানে আমরা ইনসাইড, এখানে আউটের সাথে আউটসাইডও দিতে পারি। এটা কি প্রশ্ন না উত্তর? এটা কোনো প্রশ্নের উত্তর না, এটা হচ্ছে প্রিপোজিশনের লিস্ট। এগুলো হচ্ছে প্রিপোজিশন, তোমাদের বলেছিলাম ভাষায় প্রিপোজিশন তৈরি করতে। প্রিপোজিশনগুলো কি কি সেগুলো লিখবা, এর মধ্যে যেগুলো আছে সেগুলো তো থাকবে, আর যদি কোনো কিছু বেশি থাকে বলে মনে হয় যেটা তুমি লিখো নাই সেটা এখান থেকে লিখে নিবা, বাস। এখন কথা হচ্ছে প্রিপোজিশনগুলো সবসময় আমরা দেখি কি যে এরা প্রিপোজিশনের সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানি। প্রিপোজিশন এটা হচ্ছে, প্রিপোজিশন হচ্ছে কোনো নাউনের পূর্বে বসে সেটা বাক্যের সাথে অন্য শব্দের সাথে কি করে, সম্পর্ক স্থাপন করে। এখন ইন যে দিয়েছে, ইনটা কার আগে বসবে? অবশ্যই অন্য কোনো নাউনের আগে বসবে, ঠিক আছে? তাহলে এই যে প্রিপোজিশনগুলো সাধারণত নাউনের আগে বসেই সেগুলোকে কি করে, বাক্যের অন্যান্য শব্দের সাথে তার একটা সম্পর্ক স্থাপন করে এবং বাক্যটাতে বাক্য তৈরি করতে, বাক্য সুন্দর করে বড় শব্দ তৈরি করতে, বড় বাক্য তৈরি করতে শব্দগুলো আমাদের সাহায্য করে। তার মধ্যে প্রিপোজিশন আমাদের পাঁচটা স্পিচের মধ্যে একটা আছে যেটা আমাদের আসলে বড় সেন্টেন্স তৈরি করার সময় খুব আমাদের কাজ দেয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রিপোজিশন ছাড়া আমরা কোনো বাক্য তৈরি করতে পারবো না, বড় বাক্য তৈরি করতে পারবো না। আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেরকম বলি, আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া আমরা একটা বাক্য তৈরি করতে পারি না, সঠিক সুন্দরভাবে গুছিয়ে বাক্য তৈরি করতে পারি না, ঠিক তেমনিভাবে প্রিপোজিশন ছাড়া আসলে মনের অভিব্যক্তি সম্পূর্ণভাবে আমরা পারবো না। ওয়ালাইকুম আসসালাম। আর প্রিপোজিশন লিখতে, প্রিপোজিশন ছাড়া আমরা যে কোনো প্যারাগ্রাফ বলো, কম্পোজিশন বলো, এগুলো আমাদের যে বা প্রশ্ন উত্তর বা যে কোনো ধরনের সৃজনশীলতার ক্ষেত্রে নিজেরাই তোমরা যদি বানাই কিছু লিখতে যাও তাহলে দেখবা যে প্রিপোজিশনের ইউজ করাটা খুব ইম্পর্টেন্ট। তখন তোমাদের মধ্যে অনেকেই বলবা যে কোথায় ইন বসতেছে, কোথায় অ্যাড বসতেছে, কোথায় অফ বসতেছে, সেটা তো বুঝতে পারতেছি না। সেজন্য আন্দাজে প্রিপোজিশন বসায় দিলেও কিন্তু তার অর্থ সঠিক হবে না। এখন আমি তোমাদের যেটা বলেছিলাম যে লিস্ট করলে তারপর এগুলো কোনটার কি অর্থ সেটা জানা থাকলে ভালো। আমরা নর্মাল যে অর্থগুলো জানি, যেমন ইন মানে আমরা যদি বলি ইন, ইন বলতে আমরা মধ্যে বুঝি। এখন মধ্যে বলতে এখন আমরা কোন মধ্যে, কোনো কিছুর ভিতরে। আবার ইন দিয়ে আবার এ বুঝায়, এ। এখন আমাদের দেশে, ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ, তখন দেশে, বাংলাদেশে। এখন যদি আমি বলি বাংলাদেশের, তখন আবার অফ হয়ে যায়, র, যেটা হচ্ছে বসানো র, বাংলাদেশের, দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ। আমি বাংলাদেশে বাস করি, আমি আই লিভ ইন বাংলাদেশ বলছি, বাংলাদেশে, এই যে এ বলছি তখন ইন। তো ইন দিয়ে যখন বলছি আমি মধ্যে, তখন আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন ঢাকা। এখন এই ইনটা আমি কখন বসাচ্ছি? আমরা আবার ইন, আমি কত সালে জন্মগ্রহণ করেছি, সালের আগে আমরা ইন দিচ্ছি। তারপর আমরা বিভিন্ন মাসের আগে ইন দিচ্ছি। তো আমি বলেছিলাম যে এগুলো একটু ব্যবহারটা দেখো, তোমাদের জেনারেল ইউজ অফ প্রিপোজিশন যেগুলো সেগুলোই আসবে। অর্থাৎ এখানে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে যেখানে প্রিপোজিশনটা বিভিন্ন শব্দের পরে আমরা লাগাই সেটা না, এখানে আমরা জেনারেলি ইনটা কখন বসাবো, ইন, অ্যাট, অফ, ফ্রম, টু, এই ধরনের প্রিপোজিশনগুলো কখন ইউজ করবো সেটাই তোমাদের এই ক্লাস 6-এ শিখতে হবে এবং 7 থেকে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা শিখবা। আচ্ছা এখন দেখো এখানে ইন দিয়ে তো বলেছি এ, অ্যাট দিয়েও তে বুঝায়, অফ দিয়ে এর বুঝায়, ফ্রম থেকে বুঝায়, বাই দ্বারা দিয়ে বুঝায়, টু প্রতি বুঝায় বা গতি বুঝায় কোনো দিকে, বিটুইন মধ্যে বুঝায়, অ্যামংও মধ্যে বুঝায়। তো বিটুইনটা হচ্ছে দুইজনের মধ্যে আর অ্যামংটা হচ্ছে দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে। অন্ত উপরে বুঝায়, আপও উপরে বুঝায়, অ্যাবোভ, ওভার, এই চারটাই উপরে বুঝায়। এর মধ্যে অন যেটা সেটা হচ্ছে কোনো কিছুর সাথে লেগে থাকা অবস্থাকে বুঝায় এবং আপ যেটা সেটা শূন্যে থাকা অবস্থায় বুঝায়।
আর অ্যাবোভ যেটা ম্যাম আমি হ্যাঁ বলো। ম্যাম আমি না এখানে লিখেছিলাম অ্যালং, তো অ্যালং বলতে ম্যাম এটার নামে অর্থ বুঝতে পারিনি। অ্যালং, ALONG, অ্যালং, তাই তো? জি ম্যাম। হ্যাঁ অ্যালং, এটা অ্যালং উইথ, কারোর সাথে, যদি তুমি কোনো কিছুর সাথে এটাকে বোঝায়, মানে আহ, অন্য কিছু মানে কারোর সাথে বা কোনো কিছুর সাথেও তুমি সেই কাজটা করছো, এরকম বোঝায় অ্যালং। ঠিক আছে, ওটাও আছে, এরকম বোঝায়। তা এখন জি এর মধ্যে যে তোমাদের বিটুইন এবং এর মধ্যে এগুলো তোমরা আগে পড়ছো, আর অন, আপ, অ্যাবভ এগুলো যে উপরে, এখানে অন যেটা সেটা হচ্ছে যেমন টেবিলের উপরে, চেয়ারের উপরে, এগুলোর সাথে কোনো বস্তুর একটা সংস্পর্শ থাকে। ঠিক আছে, এখন আমি যদি বলি আপ, এখন আপ, যদি এখন ক্লাইম্ব আপ আ ট্রি, এখন যদি আমি আপ, এটাও উপরে মানে বেয়ে ওঠা, কোনো কিছু বেয়ে ওঠা, পাহাড়ে চড়া, তখন কিন্তু আমরা আপ বলছি। অ্যাবভ আমরা এমন উপরে বলছি, কিন্তু অ্যাবভটা কি হচ্ছে, যেটা ঝুলন্ত অবস্থায়, যেমন সিলিং ফ্যান আমাদের মাথার উপরে আছে, সেটা ঝুলন্ত অবস্থায় আছে, তখন আবার কোনো কিছুর সাথে উপরে ঝুলে থাকা অবস্থা থাকে, সেটা আমরা অ্যাবভ বলতে পারি। আবার ওভার, ওভার যেটা হচ্ছে আমাদের মাথার উপর দিয়ে গতিশীল অবস্থায় চলে যাবে, সেটা হচ্ছে ওভার। যদি সেটা কোনো প্লেন আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে, আকাশের প্লেন উড়ে যাচ্ছে আমাদের মাথার উপর দিয়ে, মিস এমন বানানটা মানে শব্দার্থটা একটু বলবেন? কিসের বুঝি নাই। মিস এমন। এমন তো মধ্যে, এখানে বিটুইনও মধ্যে, এমংও মধ্যে। এখন এমং হচ্ছে দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে, মানে 3, 4, 5, 6, 10, 12, 100 জনের মধ্যে এমং। আর বিটুইন হচ্ছে তোমার আর আমার, মানে হচ্ছে দুইজন ব্যক্তির মধ্যে। বিটুইনটা ম্যাম কোনোদিন এগুলো কি এমন হবে না। শব্দার্থ? এগুলো হচ্ছে এই প্রিপোজিশনের অর্থ, এগুলো হচ্ছে প্রিপোজিশনের অর্থ। এই প্রিপোজিশনের অর্থ যদি না বুঝো, তাহলে তুমি কোথায় কোন প্রিপোজিশন বসাবা? তোমাদের তো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আসবে, একটা প্যাসেজ আকারে দেওয়া থাকবে, তারপর ওখানে উপরে প্রিপোজিশনগুলো দেওয়া থাকবে, ওই অর্থ অনুযায়ী তোমাদের প্রিপোজিশন বসাতে হবে। এখন এদের যে নর্মাল অর্থ আছে সেগুলো না জানলে বসাবা কিভাবে? মধ্যে তো বুঝালাম, এখন কোনটা কার মধ্যে? ইনো তো ভিতরে, ইনো তো মধ্যে, আই এম ইন দ্য রুম, আমি রুমের মধ্যে আছি। এখন আমি যদি বলি আই ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন রিনা অ্যান্ড সীমা, তখন আমি বিটুইন বলছি। আবার যদি বলি আই ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য চিলড্রেন, তখন বাচ্চাদের মধ্যে দিচ্ছি, তখন তার রিনা সীমা দুজনের ভিতরে নাই, তখন বাচ্চাদের মধ্যে যখন বোঝাচ্ছি তখন এমন হয়ে গেছে। তখন যদি বিটুইন দাও তাহলে তো কাটা যাবে। এখন এই জিনিসগুলো তো বুঝতে হবে। তারপর দেখো ডাউন আছে, আন্ডার আছে, বিলো আছে, এগুলো দিয়ে নিচে বোঝায়। ঠিক আছে, এগুলো সব ডাউন, আন্ডার, বিলো এগুলো হচ্ছে নিচে। তারপর হচ্ছে অ্যাবাউট হচ্ছে সম্পর্কে। আবার এখানে অ্যাবাউট সম্পর্কে, কারো সম্পর্কে কোনো কিছু বলা বা লেখা বা কোনো কিছু সম্বন্ধ নিয়ে বলা। তারপর উইথ হচ্ছে সাথে। আফটার আর বিফোর, তোমরা অনেক সময় টেন্সের ক্ষেত্রে পাস্ট পারফেক্টের সময় তোমরা আফটার বিফোরের একটা ইউজ পেয়েছো না? আফটার আর বিফোর, কিন্তু ওই আফটার আর বিফোরের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তোমরা পাস্ট পারফেক্টের ক্ষেত্রে যে আফটার বিফোর পেয়েছো, ওখানে তোমরা এটা কনজাংশন হিসেবে পেয়েছো, কিন্তু এখানে আফটার আর বিফোরটা প্রিপোজিশন হিসেবে আসবে। ঠিক আছে, প্রিপোজিশন আর কনজাংশন কিন্তু এক জিনিস না। ঠিক আছে, ওখানে কনজাংশন হিসেবে কিভাবে পেয়েছো, সেখানে দুটো বাক্যকে যুক্ত করেছে, কিন্তু এখানে কিন্তু আফটার বা বিফোর কোনো দুটো বাক্যকে যুক্ত করবে না। ঠিক আছে, এটা একটা শব্দের আগে বসবে, সেটা নাউনের আগেই বসতে পারে। এরকম প্রিপোজিশন কিন্তু কনজাংশনের মতো কাজ করে না, যেটা যুক্ত করে। প্রিপোজিশনের কাজ আর কনজাংশনের কাজ কিন্তু আলাদা। তারপর হচ্ছে অফ, অফ হচ্ছে বিচ্ছিন্ন করাকে বোঝায়, যেমন কাট অফ। এখন আমরা অনেক সময় সি অফও বলতে যাই, সি অফও বলি, সেটা কোন সময়? যদি কাউকে বিদায় জানাতে চাই তাহলে আমরা সি অফ বলি। কাট অফ যেটা যেটা একদম কেটে ফেলা হয়, যেমন আমরা হেয়ার কাট করি, আমাদের যদি চুল কাটা লাগে তাহলে, বা আমরা কিন্তু কাটটা ওই চুলটাকে কী করি, আমরা কেটে বিচ্ছিন্ন করে ফেলি, এরকম অফ বোঝায়। থ্রু দিয়ে বোঝায় ভিতর দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে গেলে থ্রু বোঝায়। অ্যাক্রস হচ্ছে আড়াআড়ি, আড়াআড়ি মানে অ্যাক্রস, এই পার, যদি এখন বলি অ্যাক্রস দ্য ম্যাম রিভার। অফ মানতে আরেকবার বলবেন? কোনটা? ম্যাম অফ। অফটা বলেছি তো, বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন করা, অফ দিয়ে বিচ্ছিন্ন করা বোঝায়। ঠিক আছে, আর হচ্ছে থ্রু, থ্রু হচ্ছে হচ্ছে কোনো কিছুর ভিতর দিয়ে, যেমন বনের ভিতর দিয়ে যাচ্ছে, তখন গোয়িং থ্রু আ জঙ্গল, তখন এই যে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে। ইন দ্য জঙ্গল দিলে তো জঙ্গলের মধ্যেই থাকবে, কিন্তু যখন সে জঙ্গলের ভিতর দিয়ে পাস করছে তখন তো থ্রু বোঝাবে। কোনো কিছুর ভিতর দিয়ে যখন অতিক্রম করবে সেটা হচ্ছে থ্রু। অ্যাক্রস হচ্ছে আড়াআড়ি।
বিহাইন্ড হচ্ছে পিছনে, আউট আমরা জানি বাইরে, আউটসাইডও বাইরে, ইনসাইড হচ্ছে ভিতরে, ইন মানে ভিতরে, ইনসাইডও ভিতরে। আর বিসাইড হচ্ছে পাশে, বিসাইড হচ্ছে পাশে। আর ইনটু হচ্ছে গতিশীল অবস্থায় কোনো কিছুর মধ্যে প্রবেশ ম্যাম করা। ইনটু ম্যাম থ্রু কি? থ্রু তো বললাম ভিতর দিয়ে যাওয়া, থ্রু হচ্ছে ভিতর দিয়ে যাওয়া, যেটা গতিশীলতা বোঝায়। আর ইনটু যেটা, সেটা হচ্ছে গতিশীলতা। কেমন গতিশীলতা? এখন তুমি নদীর পানিতে একটা স্টোন ফেললা, নদীর পানিতে একটা স্টোন ফেললা, পাথর ফেললা, এখন পাথরটা গতিশীল অবস্থায় নদীর পানির ভিতরে প্রবেশ করলো, ইনটু। ঠিক আছে? আর থ্রু হচ্ছে একটার ভিতর দিয়ে আরেক বাইরে চলে যাওয়া। এখন তুমি জানালা দিয়ে এখন তুমি কোনো কিছু ফেলে দিলা, এখন জানলার থ্রু করে ওই জিনিসটা পড়ে গেল। ঠিক আছে? তাহলে ইনটুটা কি হলো? যেটা গতিশীল অবস্থা হয়ে ভিতরে প্রবেশ করলো। আচ্ছা, ফর হচ্ছে জন্য, ফর জন্য এটা আমরা জানি সবাই, ফর জন্য, উইদাউট হচ্ছে ছাড়া। তো এগুলো হচ্ছে মোটামুটি প্রিপোজিশন। আর এখন আমি তোমাদের যেগুলো দিচ্ছি সেগুলো একটু ভালো করে খেয়াল করবা। এখানে ম্যাম আউট তো কি? আউট আর ইনসাইড? আউট বাইরে, আউটসাইডও বাইরে। এখানে দেখো টু ইন্ডিকেট টাইম, এখানে টু ইন্ডিকেট টাইম সময় নির্দেশ করার ক্ষেত্রে আমরা এই ধরনের প্রিপোজিশনগুলো ইউজ করি। অ্যাট, বাই, বিটুইন, বিফোর, আফটার, ডিউরিং, ইন, অন, ফর, ফ্রম, সিন্স, থ্রুআউট, টিল, আনটিল। এখন এখানে বলবা ম্যাডাম বিটুইন এর আগে বললেন মানুষের ভিতরে ইয়া করা, কোনো কিছু ভাগ করে দেওয়া। হ্যাঁ ঠিক আছে, মানুষের ভিতরে ভাগ করা যায়, আবার এর মধ্যে আবার দেখো সময়ের কথা উল্লেখ করতে গেলেও আমরা বিটুইন ইউজ করি। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন হি কেম অ্যাট 7 o'clock। এই বাক্যগুলো দেখো তোমরা জানবা যে হ্যাঁ এই ধরনের বাক্য তোমরা আগেও পেয়েছো, আর এই ধরনের প্রিপোজিশনও আগে পেয়েছো। হি কেম ম্যাম অ্যাট, ছকটা না সম্পূর্ণটা দেখা যাচ্ছে না, একটু উপরের দিকে না যাবে? কোনটা? জি ম্যাম দেখা যাচ্ছে এখন। তারপরে দেখো দে কেম অন মানডে, অন মানডে। তারপরে হি উইল স্টার্ট দ্য ওয়ার্ক আফটার লাঞ্চ, এই যে আফটার লাঞ্চ, লাঞ্চের পরে কাজ শুরু করবে। ইট হ্যাজ বিন রেইনিং ফর আ উইক, ফর এগুলো দিয়ে টাইম বোঝায়, সময় বোঝায়, কোনো কাজ করার ব্যাপ্তি বোঝায়। হি উইল কাম বাই 7 o'clock, কাম বাই 7 o'clock, এখানে আছে কাম অ্যাট 7 o'clock। এই যে অ্যাট আর বাই দিচ্ছে, এখানে অ্যাট দিয়ে একেবারে টোটাল মানে যথাযথভাবে 7টাই বোঝাচ্ছে, আর বাই 7 o'clock দিয়ে বোঝাচ্ছে 7টাতেই, 7টার কাছাকাছি সময় চলে আসবে। এখন আমি যদি বলি দেখো হি উইল গো বিফোর 7 o'clock, 7টার আগে যাবে। আবারও যদি বলি হি উইল কাম বিটুইন 7 o'clock, মানে 7 o'clock-এর মধ্যে আসবে। তার মানে হচ্ছে এগুলো দিয়ে কিছুটা সময় ইন্ডিকেট করে। ঠিক আছে? পরে দেখাবে। উপরে কোনটা? আমি এর আগে তো প্রিপোজিশনগুলো দেখিয়েছি। মানে কি উপরে বলতে কি আবার প্রিপোজিশনের লিস্টে যাব? দেখা বাকি ছিল নিচেরটা। ম্যাম মানে টু ইন্ডিকেট টাইম দিয়ে যে কয়টা লেখা ছিল প্রিপোজিশন সেটা দেখা যাচ্ছিল না, শুধু সেন্টেন্স গুলো দেখা যাচ্ছিল ওই জন্য। মানে এখন কি ঠিক আছে? জি ম্যাম এখন দেখা যাচ্ছে। আচ্ছা এখন দেখতে পাচ্ছ তো? ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে দেখো খেয়াল করো বাক্যগুলো। তারপর হচ্ছে আই উইল গো আউট ডিউরিং উইন্টার, ডিউরিং, এই যে এই শব্দগুলো তোমরা কোনো না কোনো বাক্যে অবশ্যই পেয়েছো। আর তোমাদের ভেতর যদি গল্পের বই পড়ার প্রবণতা থাকে, একটু যদি ইংলিশ গল্পের বই পড়তে অভ্যস্ত হও, তাহলে কিন্তু তোমরা প্রিপোজিশনের ব্যবহারটা আরও সুন্দরভাবে শিখতে পারবা। তারপর হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে। দেখো এখানে কখন আমরা এখানে ফর বলছি, ফর এ উইক, আবার এখানে বলছি সিন্স মানডে। তাহলে এটাও আমরা কিন্তু জানি যে আমরা কোন সময়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে ফর আর সিন্স ইউজ করি, সময়ের ব্যাপ্তি বোঝালে কিন্তু আমরা ফর সিন্স ইউজ করি। তারপর হচ্ছে হি উইল গো বিফোর 7 o'clock, হি ওয়াজ হেয়ার থ্রু আউট সামার, থ্রু আউট, থ্রু আউটটা একসাথে মানে পুরো সামার জুড়ে বুঝিয়েছে। থ্রু এক জিনিস আর থ্রু আউট এক জিনিস। থ্রু আউটটা হচ্ছে থ্রু আউট একত্রে একটা শব্দ, এটা হচ্ছে পুরো সময় জুড়ে এই শব্দটাকে ইউজ করা হয়েছে, মানে পুরো গ্রীষ্ম জুড়ে, পুরো সারা বছর ধরে। এরকম যদি বলি থ্রু আউট এ ইয়ার মানে সারা বছর ধরে, তখন কিন্তু থ্রু আউট হবে। তারপর হচ্ছে ওয়েট হেয়ার টিল 9 PM, ওয়েট হেয়ার টিল 9 PM। এখানে টিল আর আনটিল দুটো শব্দ আছে। টিল হচ্ছে পর্যন্ত, আনটিল হচ্ছে না আসা পর্যন্ত। ঠিক আছে?
টিল দিয়ে তোমার অ্যাফার্মেটিভ একটা শব্দ বোঝায় আর আনটিল দিয়ে একটা নেগেটিভ টাইম বোঝায়। যেমন আনটিল না আসা পর্যন্ত, আমি যতক্ষণ পর্যন্ত না আসি তুমি এখানে ওয়েট করবে। ওয়েট হিয়ার আনটিল আই কাম, মানে আমি না আসা পর্যন্ত এখানে ওয়েট করবে, ওই সময় পর্যন্ত আর কি। আনটিল আই কাম, আমি না আসা পর্যন্ত, এই সময়টুকু বোঝানোকেই এখানে আনটিল। আর যদি আমি আসা পর্যন্ত হয় তাহলে টিল, এরকম বোঝায়। তাহলে এই শব্দগুলো দিয়ে আমরা টাইমের একটা নির্দেশনা পাই। ঠিক আছে, তারপর খেয়াল করো টু ইন্ডিকেট প্লেস। আমরা যদি কোনো ইন্ডিকেট, এই যে এই প্রিপোজিশন দিয়ে আমরা কোনো স্থান বা অবস্থান, এখানে স্থান হতে পারে, অবস্থান হতে পারে, আমরা নির্দেশ করতে পারি। এখানে দেখো at, above, across, against, before, near, behind, in, inside, out, outside, করো। ঠিক আছে, এই যে at, above, across, against, before, near, behind, in, inside, out, outside, on, over, under, এরা যে কোনো বস্তু বা ব্যক্তি, স্থান বা অবস্থানকে নির্দেশ করবে। এখানে কিছু বাক্য দেওয়া আছে। কামাল ইজ অ্যাট হোম, আই এম ইন মাই ক্লাস। এখানে দেখো জায়গার কথা বলা হয়েছে। হি হ্যাজ নো রুফ অ্যাবোভ হিজ হেড, তার মাথার উপর কোনো ছাদ নেই। ঠিক আছে, তারপর হচ্ছে দেয়ার ইজ এ ক্যাপ অন হিজ হেড, এখন ক্যাপটা কোথায় অবস্থান করছে? তার মাথার উপরে অবস্থান করছে। তারপর হচ্ছে দেয়ার ইজ অ্যান আমব্রেলা ওভার মাই হেড, আমব্রেলাটা কোথায় আছে? আমার মাথার উপরে আছে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে যে প্রিপোজিশনগুলো দেওয়া আছে অ্যাট, অ্যাবোভ, অ্যাক্রস, এগেনস্ট, বিফোর, নিয়ার, বিহাইন্ড, ইন, ইনসাইড, আউট, আউটসাইড, অন, ওভার, আন্ডার, এদের দিয়ে আমরা যে কোনো প্লেসের আগে বা অবস্থান আমরা নির্দেশিত করতে পারি এদের দিয়ে। ম্যাম এখানে বিফোর আর নিয়ার আলাদা না? ম্যাম স্ক্রিনটির উপর না যাবে, আমি লিখিনি। বিফোর তো কোনো কিছুর আগে, আর নিয়ার তো কাছাকাছি। ঠিক আছে, নিয়ার তো কাছে থাকা অবস্থাকে বোঝায়। আমি এক্সাম্পলগুলো দেখালে তোমরা একটু বুঝতে পারবা। এক্সাম্পলগুলো আমি একটু দেখাই, দেখো এখানে আরও আছে, এক্সাম্পল আছে। দ্য থিফ স্টুড বিফোর দ্য জাজ, এখানে বিফোর দ্য জাজ, এখানে বিফোর দ্য জাজ বলতে হচ্ছে বিচারকের আগে দাঁড়ানো। ঠিক আছে, বিফোর বলতে এখানে জাজের সামনে যে দাঁড়িয়ে আছে, সামনে বলতে এখানে বিফোর বোঝানো হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে হি ইজ সিটিং আন্ডার এ ট্রি, সে বসে আছে কোথায়? গাছের নিচে, অবস্থান বোঝাচ্ছে তার। হি স্টুড নিয়ার দ্য স্টেশন, সে স্টেশনের কাছে অপেক্ষা করছে বা দাঁড়িয়ে আছে। তারপর হচ্ছে দ্য ব্যাংক ইজ জাস্ট অ্যাক্রস দ্য রোড, ব্যাংকটা কোথায় অবস্থিত? জাস্ট রাস্তার ওপারেই অবস্থিত, বা রাস্তার আড়াআড়িভাবে গেলে, রাস্তা ক্রস করলে আমরা ব্যাংকটাকে পাবো। এ বেগার ইজ স্ট্যান্ডিং আউটসাইড দ্য ডোর, আউটসাইড দ্য ডোর কোথায় আছে? দরজার বাইরে আছে। এ চাইল্ড ইজ ওয়াকিং বিহাইন্ড হিজ মাদার, একটা বাচ্চা তার মায়ের পেছন পেছন হাঁটছে। এই যে তার যে গতিশীলতা বা তার যে কাজটা, এখানে দেখো বিহাইন্ড হিজ মাদার, তার যে অবস্থানটা, সে কোথায় আছে? বাচ্চাটা মায়ের পেছনে আছে। সেগুলো এই ধরনের প্রিপোজিশন দিয়ে বোঝা যাচ্ছে। ঠিক আছে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরে এখান থেকে তোমরা নোট ডাউন করে ফেলো। আমি কি পরের সাথে যাব? জি ম্যাম। ম্যাম আচ্ছা দেখো, টু ইন্ডিকেট রিলেটিভ পজিশন, এখানে রিলেটিভ পজিশনটা দেখো বিটুইন, অ্যামং, অ্যামংস্ট, মানে এই যে সম্পর্কিতটা কীরকম থাকবে, মানে দেয়ার ইজ নো ডিফারেন্স অ্যামংস্ট আস, আমাদের ভেতরে কোনো ধরনের পার্থক্য নাই বা ভেদাভেদ নাই, এখানে এটা বোঝানোর জন্য। তারপর দেয়ার ইজ আ ভিলেজ অ্যামং দ্য হিলস, এখানে অ্যামং দ্য হিলস বলতে বোঝাচ্ছে যে পাহাড়ের ভেতরে, পাহাড়গুলো কিছু পাহাড়ের মধ্যে আমরা একটা গ্রাম দেখতে পাই, হয়তো বা এ ধরনের গ্রামের অবস্থানও অ্যামং দ্য হিলস দিয়ে বোঝাচ্ছে যে হিলের ভিতরে বা হিলের মধ্যে আছে। তারপর হচ্ছে দ্য ম্যান ডিভাইডেড হিজ প্রপার্টিস বিটুইন হিজ টু সন্স, আমি আগেই বলেছি বিটুইনটা দুজনের ভিতরে হয়, আর অ্যামংটা অনেকের ভিতরে হয়। দেখো অ্যামং দ্য হিলস, এখানে কিন্তু বিটুইন দ্য হিল হলে কি হতো? দুটো পাহাড়ের মধ্যে থাকতো, কিন্তু অ্যামং দ্য হিলস বলতে ওই ভিলেজের চারপাশে আরও অনেক পাহাড় আছে। ঠিক আছে, তারপর আছে এখানে সুইজারল্যান্ড লাইজ বিটুইন ফ্রান্স অ্যান্ড জার্মানি,
ফ্রান্স এবং জার্মানির মাঝে কিন্তু সুইজারল্যান্ড অবস্থিত সেটা বোঝাচ্ছে। তাহলে বিটুইনটা আমরা দিব যখন দুজনকে বোঝাবো তখন, আর অ্যামংটা দিব যখন দুজনের অধিক থাকবে তখন। ঠিক আছে? এখন দেখো টু ইন্ডিকেট ডিরেকশন, অর এখানে ডিরেকশন বলতে এখানে দিককে বোঝাচ্ছে বা কোথায় যাচ্ছে, কারো দিকে যাচ্ছে, কোথা থেকে কোথা যাচ্ছে সেটা বোঝায়। এগুলোর ক্ষেত্রে আমরা টু ইউজ করি, টুয়ার্ডস ইউজ করি, আপ অথবা ফ্রম। যেমন হি ইজ গোয়িং টু মার্কেট, সে মার্কেটে যাচ্ছে। দে আর কামিং ফ্রম স্কুল, কোথা থেকে আসছে? স্কুল থেকে আসছে। হি ক্লাইম্বড আপ এ ট্রি, সে একটা গাছে চড়লো। মানে কোথায় চড়লো? ক্লাইম্বড আপ বলতে তো এখানে সে গাছের উপরেই উঠলো। ক্লাইম্ব ডাউন বললে আমরা গাছ থেকে নিচে নেমে পড়াটাকে বোঝাই, আর ক্লাইম্ব আপ বললে আমরা গাছে পড়াটাকে বোঝাই। হি ইজ কাইন্ড টুয়ার্ডস দ্য পোর, এখানে হি ইজ কাইন্ড টুয়ার্ডস দ্য পোর, এখানে গরিবদের প্রতি, এখানে দিকে বলতে গরিবদের প্রতি বোঝানো হয়েছে। ঠিক আছে? তাহলে এখানে আমরা টু, টুয়ার্ডস, আপ, ফ্রম কখন পাচ্ছি একটু খেয়াল করবা। আই হ্যাড এ ফোন কল ফ্রম মাই কাজিন, আমার একটা ফোন কল এসেছিল আমার কাজিনের কাছ থেকে। এই যে এই ধরনের ফ্রম, তারপর হচ্ছে টু, কোথায় তোমরা ইউজ করবা এটা যদি ঠিকমতো জানা থাকে তাহলে তোমরা একটা বাক্য সঠিকভাবে লিখতে পারবা। তারপর দেখো এখানে আছে টু ইন্ডিকেট স্টেট অর কন্ডিশন। স্টেট অর কন্ডিশন বলতে এখানে অবস্থাকে বোঝায়, সেটা শারীরিক অবস্থা হতে পারে অথবা সে কোন অবস্থায় বর্তমানে আছে সেটা বোঝাতে পারে, আবার অনেক সময় তার ওয়েলদি অবস্থাও বোঝাতে পারে, আর্থিক অবস্থাও বোঝাতে পারে। আমি স্টেট মানে কি অবস্থা বোঝায়? হ্যাঁ, স্টেট বলতে এখানে অবস্থা বোঝায়, এটা কন্ডিশনটাকে বোঝায়। কন্ডিশন বলতে আমরা অনেক সময় শর্ত বুঝি, আবার কন্ডিশন দিয়ে আমরা অবস্থাও বুঝি। শর্ত এক জিনিস আর অবস্থা এক জিনিস। ঠিক আছে? যেমন হি ইজ ইন গুড হেলথ, তার শরীরের যে শারীরিক অবস্থা সেটা কি ভালো, হি ইজ ইন গুড হেলথ, ইন গুড হেলথ বলা হয়েছে। তারপর হচ্ছে বয়েজ আর অ্যাট প্লে, ছেলেরা কোথায় আছে? খেলাতে আছে। তারা এখন কোথায় আছে? তাদের কি অবস্থায় তারা আছে? খেলারত অবস্থায় আছে। বয়েজ আর অ্যাট প্লে। দ্য রোড ইজ আন্ডার রিপেয়ার, আন্ডার বললে আমরা ভাবি হয়তো কোনো কিছু নিচে, কিন্তু এখানে আন্ডার রিপেয়ার যেটা সেটা হচ্ছে এখন মেরামতের কাজ চলছে। ঠিক আছে? মেরামত চলছে, এটা বোঝাতে কিন্তু আমরা আন্ডার ইউজ করি। তখন কিন্তু আমরা কিন্তু এখানে যদি বলি আন্ডার রিপেয়ার বলতে এখন আমরা রিপেয়ারের নিচে আছে তাহলে কিন্তু হবে না। আমরা যদি বলি এখন কোনো কিছুর নিচে থাকলে তো আন্ডার বলি, কিন্তু এক্ষেত্রে আমরা যদি কোনো কিছু যেমন দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবিল, তাহলে বুঝতে পারছি সে কোথায় আছে? টেবিলের নিচে আছে। কিন্তু এখন যদি বলি দ্য রোড ইজ আন্ডার রিপেয়ার বা দ্য হাউস ইজ আন্ডার রিপেয়ার, তার মানে হচ্ছে ওরা এখনো কিসের অধীনে আছে? মেরামতের অধীনে আছে, অর্থাৎ মেরামত চলছে, তাদের মেরামতের কাজকর্ম চলছে, এর জন্য ওখানে আমরা আন্ডার ইউজ করব। তারপর আছে হি ইজ অ্যাট ওয়ার্ক, হি ইজ অ্যাট ওয়ার্ক বলতে আমরা অনেক সময় বলি উই আর অ্যাট স্কুল, আমরা এখন স্কুলে আছি, সে এখন কাজে আছে, কোথায় আছে? কাজে আছে, এরকম যদি বোঝায় তখন আমরা অ্যাট ইউজ করব। ঠিক আছে? তো এই ধরনের প্রিপোজিশনগুলো একটু খেয়াল করবা। তারপর দেখো টু ইন্ডিকেট চেঞ্জ অফ কন্ডিশন। এখন চেঞ্জ অফ কন্ডিশন বলতে কিভাবে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় চলে যায় সেটা দেখো। ট্রান্সলেট ইনটু ইংলিশ, আমরা কি বলছি? যদি সেন্টেন্স বাংলায় থাকে সেটাকে ইংলিশে রূপান্তর করতে বলা হয়েছে, অর্থাৎ এক অবস্থা থেকে আরেক অবস্থায় চেঞ্জ করতে বলা হয়েছে। তাহলে কি হচ্ছে? ট্রান্সলেট ইনটু ইংলিশ। লাভ টার্ন ইনটু হেট্রেড, ভালোবাসাটা কিসে পরিণত হয়ে গেল? ঘৃণায় পরিণত হয়ে গেল। তারপর আইস মেল্টস ইনটু ওয়াটার, আইস মেল্টস ইনটু ওয়াটার, বরফটা কিসে পরিণত হয়ে গেল? পানিতে পরিণত হয়ে গেল। ইনটু, তখন কিন্তু ইন দিলে হবে না, তখন কিন্তু আইস মেল্টস ইন ওয়াটার দিলে কিন্তু হবে না, তখন কিন্তু ইনটুই দিতে হবে। স্পিক ক্লিয়ারলি ইনটু দ্য মাইক্রোফোন, মাইক্রোফোনের মধ্যে ভালোভাবে সুন্দর করে কথা বলতে স্পষ্ট করে কথা বলতে বলা হয়েছে। তো এই ক্ষেত্রে কোন সময় তোমরা ইনটু দিবা সেটা একটু খেয়াল করবা। ঠিক আছে? তারপর এখানে দেখা আছে ফর, টু ইন্ডিকেট এইম, গোল, পারপাস, যদি আমাদের কোনো কিছু লক্ষ্য বা উদ্দেশ্য আমাদের নির্দিষ্ট করতে বলা হয় তাহলে আমরা ফর ইউজ করি। ঠিক আছে? যদি আমাদের লক্ষ্য বা কোনো উদ্দেশ্যকে আমরা যদি প্রকাশ করতে চাই তাহলে আমরা ফর ইউজ করি। হি ডায়েড ফর হিজ কান্ট্রি, সে তার দেশের জন্য মারা গিয়েছে। এটা একটা যেটা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের অনেক মুক্তিযোদ্ধারা তাদের জীবন দিয়েছে, অনেক সাধারণ মানুষ তাদের জীবন দিয়েছে, তারা দেশের জন্য মারা গিয়েছে, তখন ডায়েড ফর বলেছি, ডায়েড ফর হিজ কান্ট্রি। হি বট আ পেন ফর কামাল, সে কামালের জন্য একটা পেন কিনলো। কার জন্য কিনলো? একটা উদ্দেশ্য নিয়ে কিনলো, কামালের জন্য একটা সে পেন কিনলো। ঠিক আছে? ম্যাম, হি বট এ পেন ফর কামাল, এটার অর্থ? সে কামালের জন্য একটা কলম কিনলো,
আই বট এ বুক ফর ইউ, আমি তোমার জন্য একটা বই কিনলাম। এখন যদি আমি বলি আই বট এ বুক ফ্রম ইউ, আমি তোমার থেকে একটা বই কিনলাম। ফ্রম যখন বলছি তখন তোমার থেকে একটা বই কিনলাম, কিন্তু আমি যখন বলছি আই বট এ বুক ফর ইউ তখন আমি তোমার জন্য একটা বই কিনলাম। ফ্রম দ্য মার্কেট, কোথা থেকে কিনেছি? মার্কেট থেকে কিনেছি। ঠিক আছে? তাহলে এই যে কখন থেকে হচ্ছে, কখন জন্য হচ্ছে, কখন একটা থেকে আরেকটাতে আমি চেঞ্জ করে ফেললাম, আমি ইনটু বলছি, এগুলো তোমাদের বুঝতে হবে। এগুলো না বুঝলে দেখা যাবে যে তোমরা একটা বাক্য সুন্দর করে করতে পারবে না। আর সবসময় তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে আমরা মুখস্থ বিদ্যা খুব ভালো করে করতে পারি। প্যারাগ্রাফ বলো, এসে বলো, এগুলো খুব সুন্দর করে আমরা মুখস্থ করি, কিন্তু এখন ওই এসে বা প্যারাগ্রাফের ভিতরে কিন্তু অনেক প্রিপোজিশন আছে। এখন কেন ওই প্রিপোজিশনটা ওখানে ইউজ হলো সেটা কিন্তু চিন্তা করো না। তখন একটা লেখা কমপ্লিট করতে গিয়ে দেখা যায় যে প্রিপোজিশন ভুল করলো, আছে এই প্রিপোজিশনটা মনে আসতেছে না, আমি আরেকটা প্রিপোজিশন দিয়ে দিই, তাইলেই হবে। কিন্তু তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? এর জন্য প্রিপোজিশনের ব্যবহারটা বুঝে করা উচিত, পড়ার সময় বুঝে নিয়ে পড়া উচিত, কারণ প্রত্যেকটা বাক্যেই প্রিপোজিশন অবশ্যই থাকবে যদি সেটা লং সেন্টেন্স হয়ে থাকে। হি হ্যাজ স্টার্টেড ফর ঢাকা, এখানে দেখো হি হ্যাজ স্টার্টেড ফর ঢাকা, এটা ঢাকার জন্য যে স্টার্ট করলো ঠিক তা না, ঢাকার উদ্দেশ্যে সে রওনা দিল। স্টার্টেড ফর বলতে এখানে রওনা দেওয়া বোঝাচ্ছে বা যাত্রা শুরু করা বোঝায়। হি হ্যাজ স্টার্টেড ফর ঢাকা। তারপর হচ্ছে হি লিভ ফর আদার্স, এটা একটা তার উদ্দেশ্য কি, সে অন্যের জন্য বেঁচে থাকে। হি লিভ ফর আদার্স। কিছু মানুষ আছে খুব সেলফলেস পিপল থাকে, মানে যারা নিঃস্বার্থভাবে অন্যের জন্য কাজ করে, তারা নিজের জন্য বেশি চিন্তা করে না, তারা অন্যের জন্য কাজ করে জীবন দিতে পারলেও মনে হয় তারা তাদের নিজেদেরকে সার্থক মনে করে। তো এই ধরনের মানুষরা তখন কি করে, তখন বলা হয় তারা অন্যের জন্য আসলে বেঁচে থাকে। হি লিভ ফর আদার্স। ঠিক আছে? কিন্তু এখন যদি বলি হি লিভ অন আদার্স, হি লিভ অন আদার্স, তাহলে কীভাবে হবে? আচ্ছা, আমি যদি এখন বলি আই ডিপেন্ড অন ইউ, আই ডিপেন্ড অন ইউ, আমি যদি এখন বলি আই ডিপেন্ড ফর ইউ, তাহলে কি হবে? আমি ডিপেন্ড করি তোমার উপরে, আই ডিপেন্ড অন ইউ। কিন্তু এখানে এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতেই তোমাদের প্রিপোজিশনটা ইউজ করতে হবে, যাতে সেটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হয়। আচ্ছা, তারপর এখানে আছে টু ইন্ডিকেট অরিজিন অর সোর্স। অরিজিন অর সোর্স অর্থাৎ কোথা থেকে এসেছে, উৎসটা কোথায়, তখন আমরা ফ্রম বা অফ ইউজ করি। দেখো, ইট ইজ আ পোয়েম অফ নজরুল, এটা হচ্ছে নজরুলের কবিতা। নজরুলের কবিতা। দিস রোড রানস ফ্রম ঢাকা টু সিলেট, এই রোডটা কোথা থেকে কোথায় গিয়েছে? ঢাকা থেকে সিলেটে গিয়েছে। রানস ফ্রম ঢাকা টু সিলেট, আমরা শুরু থেকে শেষ যেখানে যাই সেটা ফ্রম টু এভাবে বুঝাই। হি কামস অফ এ রিচ ফ্যামিলি, সে কোথা থেকে এসেছে? রিচ ফ্যামিলি থেকে এসেছে। অফ হয়েছে। তারপর হলো আই বরোড এ বুক ফ্রম লাইব্রেরি, আমি লাইব্রেরি থেকে একটা বই ধার করেছি, তখন ফ্রম হয়েছে। তাহলে আমাদের এখানে কোথা থেকে কি নিয়েছি বা কোথায় এর উৎস, এটাও যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা ফ্রম অফ ইউজ করব। তারপর দেখো এখানে আছে টু ইন্ডিকেট রিলেশন অ্যান্ড পজিশন, পার্স অ্যান্ড পোর্শন। এখানে আমি আগেই বলেছি অফ দিয়ে কিন্তু এর বুঝায়, কোনো কিছুর সাথে এর যে অধিকারভুক্ত সেটা কিন্তু বুঝায়। তোমরা পজিটিভ পেয়েছো কিনা আমি জানি না, পজিটিভ তোমাদের জানার কথা। যদি বলি রিনাস ব্যাগ ইজ হেভি, এখানে যদি আমি বলি, এক্ষেত্রে একটু দেখো, রিনাস ব্যাগ ইজ হেভি, রিনার ব্যাগটা বেশ ভারী। এখানে এই যে রিনাস ব্যাগ বলা হয়েছে, এই রিনাস ব্যাগটাকে আমরা এভাবেও লিখতে পারি, দ্য ব্যাগ অফ রিনা, দ্য ব্যাগ অফ রিনা, এভাবেও লিখতে পারি, দ্য ব্যাগ অফ রিনা ইজ হেভি। এটাকে তখন পজিশন, এই যে এটাকে তখন এই যে অ্যাপোস্ট্রফি এস, এটাকে অ্যাপোস্ট্রফি এসটা দিয়ে পজিশন বোঝায়, পজিটিভ বোঝায়। এই এস কমা এসটাকে দিয়ে আমরা অফ বোঝাতে পারি। ঠিক আছে? দিস ইজ দ্য হাউস অফ মাই ফ্রেন্ড, মানে ফ্রেন্ডস হাউস। দিস ইজ দ্য হাউস অফ মাই ফ্রেন্ড, এটা হয় আমার বন্ধুর বাড়ি। তারপর আছে হি ইজ এ সার্ভেন্ট অফ মাই আঙ্কেল, সে হয় আমার আঙ্কেলের কাজের লোক। সার্ভেন্ট অফ মাই আঙ্কেল, তাহলে আঙ্কেলস সার্ভেন্ট। ঠিক আছে? কিছু দেখা যাচ্ছে না, কোনটা দেখা যাচ্ছে না? এই যে ভিডিওটা আসতেছে না। কি বলো? কারা কারা দেখতে পাচ্ছ না? ডান পাশে তাহলে আসবে। আমার দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর দেখো দিস ইজ দ্য উইন্ডো অফ দিস হাউস, এটা হয় এই বাড়ির জানালা। এই যে পজিটিভ বললে আমরা কিন্তু অফ বুঝি। দিস ইজ দ্য হর্ন অফ মাই কার,
আমরা হর্ন বললে শিং বুঝি নাকি? হর্ন দিয়ে শিং বোঝায়, আবার হর্ন দিয়ে কি বোঝায়? হর্ন দিয়ে হর্নও বোঝায়, যেটাকে আমরা হর্ন বলি, যেটা প্যাপু ভেপু এগুলো হয়। ভেপু বাজায় না, ভেপু কি দিয়ে বাজায়? গাড়িতে হর্ন থাকে না, সেই হর্নের যে শব্দ হয়, যেটা দিয়ে সাউন্ড করে মানুষকে কি করা হয়? সতর্ক করা হয়। তাহলে এই এই যে অফ দিয়ে আমরা পজিটিভ দিয়ে বোঝাই, যে অধিকারভুক্ত বোঝালে আমরা অফ ইউজ করি। তারপর দেখো টু ইন্ডিকেট এলিমেন্ট, এখন কেমন এলিমেন্ট? ফ্রম আর অফ। দ্য চেয়ার ইজ মেড অফ উড, দ্য চেয়ার ইজ মেড অফ উড, চেয়ারটি কি দিয়ে তৈরি হয়েছে? কাঠ দিয়ে তৈরি হয়েছে। আবার এখানে ম্যাম এলিমেন্ট বলতে কি বোঝাচ্ছে? এলিমেন্ট দিয়ে উপাদান, এখানে চেয়ারের উপাদানটা কি? কাঠ। তারপর হচ্ছে দিস ইয়াররিং ইজ মেড অফ গোল্ড, এই ইয়াররিং এর উপাদানটা কি? গোল্ড। ঠিক আছে, আবার একটু খেয়াল করো, উই মেক বাটার ফ্রম মিল্ক, একটা জিনিস খেয়াল করবা, ফ্রম আর অফ। আমি কিন্তু দ্য চেয়ার ইজ মেড ফ্রম উড দিতে পারবো না, এখানে উড থেকে তৈরি হয়েছে চেয়ারটা, অফই দিতে হবে, ফ্রম দেওয়া যাবে না। আবার এখানে মিল্ক থেকে যে বাটার তৈরি হয়েছে, এখানে অফ দেওয়া যাবে না, ফ্রমই দিতে হবে। একটা জিনিস সবসময় মনে রাখবা, অফ দিয়ে যেটা থাকে সেটা দেখা যায়, সেটা চোখে দেখা যায়। ম্যাম অর্থাৎ তুমি চেয়ারটাকে দেখতে পাচ্ছ, রিংটাকে দেখতে পাচ্ছ, কিন্তু বাটারের ভেতরে যে দুধটা আছে সেটা কিন্তু তুমি দেখতে পাবা না। মাদার মেক সুইট ফ্রম মিল্ক, সুইটের ভিতরে অর্থাৎ মিষ্টির ভেতরে দুধ আছে, সেটা তুমি দেখতে পাবা না। যেটা দেখতে পাওয়া যাবে না সেটা হচ্ছে ফ্রম, আর যেটা তুমি দেখতে পাবা সেটা হচ্ছে অফ। চেয়ারের ভেতরে আমরা চেয়ারটাকে দেখতেই পাচ্ছি, এটা কাঠের তৈরি চেয়ার, তখন সেটা হবে অফ। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা। আর কোনো দেশে তৈরি করলে আমরা মেড ইন বলি, ওই দেশের নাম বলি, মেড ইন বাংলাদেশ, মেড ইন জাপান, মেড ইন মেড ইন চায়না, এরকম আমরা বলি, বিভিন্ন দেশের নাম দিয়ে বলি। ঠিক আছে, কিন্তু এই অফ আর ফ্রমের ক্ষেত্রে কিন্তু অনেক সময় সমস্যা হয়, যে কোনো উপাদান দিয়ে তৈরি হলে সেটা হবে অফ, আর অবশ্যই মিল্ক জাতীয় কোনো জিনিস দিয়ে যদি কোনো কিছু তৈরি করা হয় যেটা ওটার ভিতরে থাকে দেখা যায় না, সেটা হচ্ছে ফ্রম। তারপর খেয়াল করো টু ইন্ডিকেট হাউ, মানে আমরা কিভাবে কাজটা করি। ম্যানার যদি আমরা বুঝাতে চাই, ঠিক ম্যানার না, এখানে কিভাবে কথা বলছি, কোন মাধ্যমে কথা বলছি, তখন আমরা বাই ইউজ করি, ইন ইউজ করি, উইথ ইউজ করি, উইদাউট ইউজ করি। মিস লাইন কেটে গেলে কি আমরা আবার জয়েন করবো? না বাবা, আবার কিভাবে জয়েন করবা? এরপরে তো তোমাদের আবার ক্লাস আছে, আমি এর মধ্যে শেষ করে দিব। নেক্সটে এগুলো একটু ভালো করে একটু পড়ে রাখবা, নেক্সট আমরা প্রিপোজিশন প্র্যাকটিস করব। দেখি এখন এখানে শেষ করতে পারি কিনা, 2 মিনিটের মতো সময় আছে। তারপরে দেখো হি কেম হিয়ার বাই কার, সে কিভাবে এখানে এসেছে? গাড়ি দিয়ে এসেছে। স্পিক্স ইন ইংলিশ, ইন দিয়ে কি বোঝানো হয়েছে? ইংলিশে কথা বলছে। উই সি উইথ আওয়ার আইস, উই সি উইথ আওয়ার আইস, আমরা আমাদের চোখ দিয়ে দেখি। উই ক্যানট সি উইদাউট আইস, আমরা চোখ ছাড়া দেখি না। তার মানে হচ্ছে এগুলো দেখার জন্য, করার জন্য একটা মাধ্যম লাগছে। আমি আসছি কি দিয়ে আসছি? গাড়ি দিয়ে আসছি, তখন কিন্তু আমরা বাই বলছি। তার মানে হচ্ছে আমরা ট্রান্সপোর্ট হিসেবে যদি কোনো কিছু ইউজ করি, তার আগে কিন্তু আমরা বাই দিই। কোনো ভাষায় কথা বলে থাকলে সেটাকে এক্ষেত্রে আমরা ইন ইউজ করি। ঠিক আছে, কোনো কিছু দিয়ে যদি আমরা কোনো কাজ করি, সেটা দিয়ে আমরা উইথ বলি, আর ছাড়া দিয়ে আমরা কি বলি? ওটাকে উইদাউট বলি। ঠিক আছে, তারপরে দেখো টু ইন্ডিকেট মেজারমেন্ট অর স্ট্যান্ডার্ড, মেজারমেন্ট অর স্ট্যান্ডার্ড, এখানে দেখো অ্যাট বাই টু, রাইস সেলস অ্যাট টাকা 35 এ কিলো, তার মানে হচ্ছে প্রতি কিলো। 1 কিলো চাল কত টাকায় বিক্রি হচ্ছে? 35 টাকায় বিক্রি হচ্ছে। এই যে একটা যে স্ট্যান্ডার্ড বোঝাচ্ছে বা পরিমাপ বোঝাচ্ছে, তখন আমাদের এই ক্ষেত্রে অ্যাট বাই টু আমরা ইউজ করতে পারি। আচ্ছা, আমাদের সময় কিন্তু খুবই কম, যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। তোমরা মোটামুটি এই পর্যন্ত একটু স্ক্রিনশট দিয়ে রাখো, বাসায় যতটুকু এর মধ্যে পড়া হয়েছে এর মধ্যে একটু এই লিস্ট অনুযায়ী পড়ে ফেলবা। ঠিক আছে, আমি আমার নেক্সট ক্লাসে তোমাদের আবার এগুলো আবার এখান থেকে মিস খালি এগুলো পড়াই এসডব্লিউ? এগুলো পড়াই এইচডব্লিউ বাবা, এই বাড়ির কোনো কাজ নাই, এগুলো পড়ে ফেলবা। নেক্সটে আমরা ওকে মিস, আসসালামু আলাইকুম। ম্যাম স্ক্রিনের ঠিক আছে, নেক্সট উপর ক্লাসে না। আমরা প্র্যাকটিস করব। আর যারা এখন অ্যাসাইনমেন্ট জমা দাও নাই, অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিবা। ওকে মিস। ঠিক আছে, তো বাসায় মোটামুটি এগুলো একটু পড়ে রেখো, নেক্সটে আমি আবার এখান